হাই এভরিওয়ান, আমি অমৃতা চলে এসেছি আমাদের ক্রিসমাস ভ্যাকেশনে তৃতীয় পর্বের ভিডিও নিয়ে। হ্যালো, গুড মর্নিং। আজকে ডিসেম্বরের 21 তারিখ, এখন সকাল 7:30 মতো বাজে। আমরা এখন রয়েছি নরওয়ের অসলোতে। কাল আমরা সুইডেনের হেলসিংবর্গের কাছে যে আলেরুম বলে ভিলেজটা আপনাদের দেখিয়েছিলাম, সেখান থেকে ড্রাইভ করে এসেছি আমরা এই অসলোতে। তারপর রাত্রিরে আমরা এখানে স্টে করেছি। আমরা এয়ারবিএনবি বুক করে নিয়েছিলাম আগে থেকেই, সেই এয়ারবিএনবিতেই আমরা ছিলাম। আর আজকে আমরা বেরোবো, আজকে আমরা যাব সোয়ালবার্ড। সোয়ালবার্ড মানে হচ্ছে নর্দার্ন মোস্ট, মানে পৃথিবীর নর্দার্ন মোস্ট হ্যাবিটেবল প্লেস। তো সেখানে আমরা আজকে ট্রাভেল করব। আমাদের 10:45 সকাল 10:45 নাগাদ আমাদের ফ্লাইট আছে। আমরা এখন এই রেডি ফেডি হয়েছি, এখনও গোছগাছ কিছু চলছে ফাইনাল মোমেন্টে। তো তারপরে আমরা 8:30 নাগাদ বেরিয়ে যাব এয়ারপোর্টের দিকে। সকাল সকাল রেডি হয়ে আমরা যখন এয়ারবিএনবির বাইরে বেরোলাম, তখন আকাশে সূর্যি মামা সবে উঁকি দিতে শুরু করেছে। দিনের আলো আস্তে আস্তে ফুটছে। এখন বাইরে টেম্পারেচার -2, তবে হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই গায়ে লাগছে। এই এয়ারবিএনবিটা থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স 5 মিনিট মতো বাই কার। তো দেবরাজদা একটা ক্যাব বুক করতে ট্রাই করছে অনেকক্ষণ ধরেই, কিন্তু এখন কোনো ক্যাব পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক কী হয়। আর এই যে আমাদের রথ এখন এই পার্কিংয়েই থাকবে 27 ডিসেম্বর অবধি। ওই দিন আমরা আবার রিটার্ন করবো সোয়ালবার্ড থেকে এই এয়ারবিএনবিটাতেই। চলুন এবার বাইরেটা গিয়ে দেখি আশপাশটা কেমন। এয়ারপোর্টের দিকে এয়ারবিএনবিটা, তাই চারপাশ কিন্তু একদম ফাঁকা ফাঁকাই। এই যে এখান থেকে বেরিয়ে বাঁদিকে যে রাস্তাটা গেছে সেটা থেকে সামনে একটু এগিয়েই বাস স্টপ। আনফর্চুনেটলি যদি আমাদের ক্যাব বুক না হয় তাহলে আমাদের কিন্তু এই বাস স্টপেই যেতে হবে, বাস নিতে হবে। আর এই দিকে ডান দিকটা দেখুন, সানরাইজ হচ্ছে, কি সুন্দর লাগছে। আকাশের রংটা দেখুন একবার, ব্লু, পিঙ্ক আর অরেঞ্জের এক অদ্ভুত কম্বিনেশন, কি ভীষণ সুন্দর লাগছে। অনেকক্ষণ ধরে ট্রাই করার পরেও আমাদের কোনো ক্যাব বুক হয়নি, আশেপাশে কোনো গাড়ি নেই দেখাচ্ছে। তো এরপরে আরও ওয়েট করলে আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে আরও দেরি হয়ে যাবে, তাতে আবার প্রবলেম, ফ্লাইট মিস হয়ে যেতে পারে। তো আমরা বেরিয়ে পড়লাম, এই হাঁটতে হাঁটতে এখন বাস স্টপের দিকে যাচ্ছি। বাসে করেই চলে যাব ভাবছি। বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা, মানে হাওয়া দিচ্ছে হালকা হালকা, তো তার জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছে। সৈকত মেয়েকে ক্যারি করছে, পিঠে বড় ব্যাগও আছে, তাই জন্য জ্যাকেট পরতে পারেনি। সাথে একটা ছোট কম্বল ছিল, ওটা দিয়েই ওকে ঢাকা দিয়ে দিয়েছি। এই যে এখান থেকে ডান দিকে ঘুরেই বাস স্টপ, একটা ছোট্ট বসার জায়গা রয়েছে। প্রত্যন্ত গ্রামের দিকে যেরকম বাস স্টপগুলো হয়, এটাও কিন্তু সেই রকমই। এখানে দাঁড়িয়ে নেক্সট বাস কখন আছে আবার একবার চেক করতে হবে, কারণ আমরা যখন আসছিলাম তখনই একটা বাস কিন্তু ক্রস করে গেল। এই যে বাস নাম্বার 400 অসলো লুফথাভন, ওটাই এয়ারপোর্টের বাস। সৈকত বাসের টাইম চেক করতে গিয়ে দেখলো যে নেক্সট বাস কিন্তু আবার 20 মিনিটস পরে, এতক্ষণ আমাদের ওয়েট করা যাবে না। আর এদিকে লাকিলি দেবরাজদা একটা ক্যাব পেয়ে গেছিলো, কারণ ট্রাই করতেই থাকছিল ফোনে। তো ক্যাব বুক হয়ে গেছিলো, সেই ক্যাবে করে আমরা এখন এই অসলো লুফথাভন এয়ারপোর্টে চলে এসেছি। এখন সময় সকাল 9:06 আর আমাদের ফ্লাইটের টাইম 10:45। ব্যাগের চেক ইন এবং সিকিউরিটিতে যদি খুব বেশি লাইন না পড়ে তাহলে কিন্তু প্রবলেম হবার কথা নয়। যাই হোক, দেখা যাক কি হয়। এই যে বোর্ডে বিভিন্ন ফ্লাইটের চেক ইন ইনফরমেশন এখানে দিয়েছে, এখান থেকে আমাদের ফ্লাইটের চেক ইন কাউন্টার নাম্বারটা দেখে নিয়ে আমরা এখন সেই দিকেই যাচ্ছি। আজ আমরা অসলো থেকে সোয়ালবার্ড যে ট্রাভেল করছি সেটা SAS এর ফ্লাইটে করছি। শুধুমাত্র দুটো এয়ারলাইন্স, SAS এবং নরওয়েজিয়ান এয়ারলাইন্স, এরাই অপারেট করে সোয়ালবার্ড অবধি। ট্রমজো থেকেও সোয়ালবার্ডের ফ্লাইট যায় উইন্টারে, মানে এখন ওখানে অফ সিজন, তো পার ডে একটাই ফ্লাইট যাওয়া আসা করে। আর সামার এবং স্প্রিংয়ে যখন ট্যুরিস্টদের ভিড় একটু বেশি থাকে তখন এই অসলো এবং ট্রমজো মিলিয়ে পার ডে ম্যাক্সিমাম 6টা ফ্লাইট অপারেট করে সোয়ালবার্ড অবধি। তো এখন আমাদের ব্যাগের চেক ইন প্রসেস চলছে, খুব একটা ফাস্ট না, বেশ ভালোই টাইম লাগলো এখানে। ফ্লাইটের টাইমও হয়ে এসেছে, কতটা কি হয় দেখা যাক।
আমাদের 4 জনের টিকিটে আমরা 4টে 23 কেজি ব্যাগেজ পেয়েছিলাম, তো 4টেই ব্যাগেজ আমাদের হয়েছে। একটা একটা করে এখন তুলে দেওয়া হচ্ছে। মেনলি 3টেই ব্যাগেজ, আর একটাতে আমরা খাবার দাবার নিয়েছি। সোয়ালবার্ডে খাবার দাবারের দাম কিন্তু খুব বেশি, সেই কারণে আমরা যতটা জিনিসপত্র পাচ্ছি ক্যারি করে নিয়ে যাচ্ছি। ব্যাগেজ চেক ইনের পরে আমাদের সিকিউরিটি চেক ইনও হয়ে গেছে। নেক্সট আমরা পাসপোর্ট কন্ট্রোলের দিকে যাচ্ছি এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে পাসপোর্ট কন্ট্রোলের দিকে কেন যেতে হবে সোয়ালবার্ড যাবার জন্য। তো সেটা বলার আগে সোয়ালবার্ডের অবস্থান সম্পর্কে কিছু ইনফরমেশন আমি আগে দিয়ে দিই। আগেই আপনাদের বলেছি যে সোয়ালবার্ড হচ্ছে পৃথিবীর নর্দার্ন মোস্ট হ্যাবিটেবল প্লেস। তো এটা হচ্ছে নরওয়ে এবং নর্থ পোল তার মাঝামাঝি একটা জায়গা, এবং ছোট ছোট কয়েকটা আইল্যান্ড বা সেটেলমেন্টস নিয়ে তৈরি। তো তার মধ্যে লংইয়ারবার্ন হচ্ছে মেন সেটেলমেন্ট, যেটা 78 ডিগ্রি নর্থে অবস্থিত, মানে যার ল্যাটিটিউড হচ্ছে 78 ডিগ্রি টুয়ার্ডস নর্থ পোল। সোয়ালবার্ডের মেন সেটেলমেন্ট লংইয়ারবার্ন থেকে জিওগ্রাফিক নর্থ পোলের ডিস্টেন্স মাত্র অ্যাপ্রক্সিমেটলি 1300 কিলোমিটার মতো। আন্ডার সোয়ালবার্ড ট্রিটি 1920 এই সোয়ালবার্ড হচ্ছে ভিসা ফ্রি জোন, মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ন্যাশনালিটির মানুষ সেখানে গিয়ে কাজ করতে পারে এবং থাকতে পারে। কিন্তু যে কোনো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, সিভিল অ্যাফেয়ার্স বা এমার্জেন্সি সার্ভিসেস এইগুলো কিন্তু আবার নরওয়েজিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে। সোয়ালবার্ডের মেন সেটেলমেন্ট লংইয়ারবার্ন পৃথিবীর নর্দার্ন মোস্ট টাউন, প্রায় 2500 মতো মানুষের বসবাস সেখানে। আমরাও লংইয়ারবার্নেই ট্রাভেল করছি আজ। সোয়ালবার্ড শুধুমাত্র নরওয়ে হয়েই যাওয়া যায়, তাই ভিসা ফ্রি জোন হলেও ট্রানজিটের জন্য নরওয়ের ভিসা বা সেনজেন ভিসা কিন্তু কম্পালসারি। যেহেতু সোয়ালবার্ড ইউরোপের সেনজেন এরিয়ার বাইরে, তাই পাসপোর্ট কন্ট্রোলে আমাদের পাসপোর্টে নরওয়ে থেকে এক্সিটের একটা করে স্ট্যাম্প পড়েছে, এবং যখন আমরা আবার ফিরবো সোয়ালবার্ড থেকে তখন নরওয়েতে এন্ট্রির জন্য আর একটা করে স্ট্যাম্প আমাদের পাসপোর্টে কিন্তু পড়বে। আমাদের পাসপোর্ট কন্ট্রোল হয়ে এখন আমরা এই বোর্ডিং গেটের সামনে চলে এসেছি। আমাদের বোর্ডিং গেট হচ্ছে F16। পাসপোর্ট কন্ট্রোলের ওখানে তো সাংঘাতিক ভিড় ছিল। একটা সময় আমাদের মনে হলো যে আজ বোধহয় ফ্লাইট আমরা মিস করব। যাই হোক, সব কিছু মিটে গেছে। ফাইনালি আমাদের বোর্ডিংও হয়ে গেছে। আমরাই মনে হয় লাস্ট ছিলাম, তো আমাদের বোর্ডিং কমপ্লিট হলো। এবার আমরা ফ্লাইটে উঠে পড়ব। এই এখন এরো ব্রিজ দিয়ে যাচ্ছি, আর এই যে আমাদের SAS এর ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে। ফ্লাইটে উঠে কেবিন ব্যাগেজগুলো গুছিয়ে রেখে এই আমরা এখন সিটে বসে পড়েছি। আমি আর সৈকত একদিকে বসেছি মেয়েকে নিয়ে। মেয়ে সিট বুক করা হয়নি, আমাদের কোলে কোলেই যাবে। আর উল্টো দিকের উইন্ডো সিটে দেবরাজদা বসেছে। ফ্লাইট কিন্তু একদম ভর্তি, একটাও সিট খালি নেই। তো যা বুঝলাম আমাদের মতো অনেকেই কিন্তু ক্রিসমাস ভ্যাকেশন সোয়ালবার্ডে কাটাতে যাচ্ছে, এবং বেশ কিছু আরও ইন্ডিয়ানকেও দেখলাম আমাদের সাথে এই ফ্লাইটে যাচ্ছে। ওই যে দেবরাজদা উল্টো দিকের উইন্ডো সিটটাতে বসেছে। এই বছর মানে 2025-এর ক্রিসমাসে সোয়ালবার্ড ট্রাভেল করা আমাদের কাছে একটা স্বপ্নপূরণ বলতে পারেন। আমাদের 3 জনেরই, মানে দেবরাজদা, সৈকত এবং আমার বরাবরই ইচ্ছে ছিল পোলার নাইট, মানে 24 আওয়ার্স কমপ্লিট ডার্কনেস কেমন হয় সেই ব্যাপারটা এক্সপিরিয়েন্স করার। এবং সেই জন্যই 2023 ক্রিসমাস টাইমটাতে আমরা একটা নরওয়ে ট্রিপ করেছিলাম, যার মধ্যে নরওয়ের নর্দার্ন পার্টে ট্রমজো ইনক্লুডেড ছিল, যেখান থেকে খুব ভালো নর্দার্ন লাইটস মানে অরোরা বোরিয়ালিস দেখা যায়। আর ছোটোবেলায় ভূগোলে তো পড়েইছিলাম যে নরওয়েতে শীতের সময় 6 মাস সূর্যের দেখা পাওয়া যায় না, যেটা পার্শিয়ালি কারেক্ট, কমপ্লিটলি নট কারেক্ট। সেবারে ট্রমজোতে গিয়ে যেটা বুঝলাম যে কমপ্লিট মানে 24 আওয়ার্স ডার্কনেস তো হয় না, 2 ঘন্টা থেকে 3 ঘন্টার জন্যে হলেও সূর্যের আলো দেখতে পাওয়া যায়। সূর্য দেখা যায় না, কিন্তু সূর্যের আলো দেখতে পাওয়া যায়, এবং সেই আলোটা যখন দেখা যায় তখন আকাশটা ভীষণ সুন্দর লাগে দেখতে। তো সেটাই হচ্ছে শীতের সময় নরওয়ের বিউটি। আর রাত্রিরে তো নর্দার্ন লাইটস আছেই।
তখনই আরেকটু খোঁজাখুঁজি করার পরে আমরা এই স্ভালবার্ড জায়গাটার ব্যাপারে জানতে পারি, যেটা নর্থ পোলের কাছাকাছি এবং ট্রাভেল করা যায় যেখানে। আর শীতের সময়ে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি যেখানে কমপ্লিট পোলার নাইট চলে, মানে 24 আওয়ার্স কমপ্লিট ডার্কনেস। ব্যাস, যখনই এই ব্যাপারটা জানতে পারি তখনই আমরা ঠিক করে নিই একবার না একবার উইন্টারে তো এই স্ভালবার্ডে যেতেই হবে। আর এবারই আমরা আমাদের সেই স্বপ্ন পূরণ করছি। এখন ঘড়িতে সময় সকাল 11টা, আমাদের ফ্লাইটের টাইম ছিল 10:45, একটু ডিলে হয়েছে। আর এই মুহূর্তে আমাদের ফ্লাইট আস্তে আস্তে এখন রানওয়ের দিকে এগোচ্ছে। এই যে রানওয়েতে ওঠার আগে প্লেনে ডিআইসিং হচ্ছে। বাইরে ঠান্ডাতে অনেকক্ষণ থাকার কারণে প্লেনের উপরে বরফ জমে গেছে, তো সেগুলো ডিআইসিং হচ্ছে। এই আমাদের ফ্লাইট এখন অসলোর মাটি ছেড়ে উপরে উঠলো এবং স্ভালবার্ডের উদ্দেশ্যে আমাদের জার্নি এখন স্টার্ট হলো। টোটাল ফ্লাইট ডিউরেশন হচ্ছে 3 ঘন্টা 10 মিনিট মতো। তারপর অ্যাকচুয়ালি কতক্ষণ টাইম লাগে সেটা দেখা যাক। উপর থেকে অসলো শহরকে দেখতে এখন কিছুটা এরকম লাগছে, দূর দূরান্ত অবধি কোথাও এক ফোঁটা বরফের চিহ্ন নেই। ডিসেম্বরের শেষের দিক, কিন্তু তবুও বরফের দেখা নেই। ক্লাইমেট চেঞ্জ এবং ওয়েদার শিফটিংয়ের এফেক্ট যে এখানেও পড়ছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তার কারণ মাত্র 2 বছর আগে 2023-তে আমরা যখন অসলো এসেছিলাম, আমাদের ফ্লাইট ছিল নরওয়ের বোডা থেকে অসলো অবধি। তখন উপর থেকে আমরা অসলোর যে ভিউ পেয়েছিলাম অসাধারণ, একদম সাদা বরফের চাদরে মোড়া অসলোকে দেখতে পেয়েছিলাম। মোটামুটি এরকম ডিসেম্বরের টাইমে আমাদের ফ্লাইট ছিল, কিন্তু এবারে ছবিটা কিন্তু একদমই আলাদা। ম্যাপে যদি ফলো করেন তাহলে অসলো হচ্ছে নরওয়ের অনেকটা নিচের দিকে, আর্কটিক সার্কেলের বাইরে। তো আমরা অসলো থেকে নরওয়ের আরও উপরের দিকে মানে নর্থের দিকে ফ্লাই করে আর্কটিক সার্কেলের মধ্যে ঢুকবো এবং একটা সময় পরে আমরা মেনল্যান্ড নরওয়ে ছাড়িয়ে আরও নর্থের দিকে মানে টুয়ার্ডস নর্থ পোল স্ভালবার্ডের দিকে ফ্লাই করব। আজ তো এই ফ্লাইটের জন্য সকাল সকাল আমাদের বেরোতে হয়েছে, তার মধ্যে এয়ারপোর্টেও সব কিছু এত টাইমে হয়েছে, খাওয়া দাওয়ার একটুও টাইম পাইনি আমরা আজ। তো তাই এখন খিদে পেয়ে গেছে, ফ্লাইটের মধ্যেই একটা করে স্যান্ডউইচ আর কফি খেয়ে নিচ্ছি আমরা। ফ্লাইট থেকে নিচে নরওয়ের অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ, ফিয়র্ডস, স্নো হোয়াইট মাউন্টেন্স, এই সমস্ত কিছু দেখতে দেখতে আমাদের এই জার্নি কিন্তু বেশ ভালোই চলছে। এবং যত আপ নর্থের দিকে আমরা যাচ্ছি ল্যান্ডস্কেপ কিন্তু চেঞ্জ হচ্ছে, চারপাশটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। এই জায়গায় মেঘগুলো দেখুন একবার, পুরো পেঁজা তুলোর মতো দেখতে লাগছে। যত আমরা নর্থের দিকে যাচ্ছি তত হরাইজনের কালারটাও চেঞ্জ হচ্ছে, ঠিক যেরকম সানসেট হবার সময় আকাশের রংটা হয় এখন একদম সেরকম লাগছে। এখন কিন্তু সবে দুপুরবেলা। আমাদের ফ্লাইট এখন মেনল্যান্ড নরওয়ে ক্রস করে গেছে এবং নিচে সুদূর বিস্তীর্ণ নরওয়েজিয়ান সির জলরাশি, চারপাশে আর কিচ্ছু নেই। আরও কিছুটা সময় কাটলো, আমরা আস্তে আস্তে এবার পোলার নাইটে ঢুকছি। বাইরে হরাইজনটা দেখে কিন্তু সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখুন অন্ধকার আস্তে আস্তে বাড়ছে। সময় কিন্তু সেই দুপুরবেলায়। একটা অদ্ভুত রোমাঞ্চ অনুভব করছি এই সময়টায়, অসাধারণ লাগছে। এখন সময় দুপুর 1:53, মানে ওই 2টো বাজবো আর কি। আমাদের ফ্লাইট জাস্ট ল্যান্ড করলো স্ভালবার্ড এয়ারপোর্টে। চারপাশটাতে একদম দেখতেই পাচ্ছেন ঘুটঘুটে অন্ধকার, মনে হচ্ছে যেন রাত 2টো বাজে। এয়ারপোর্টের রানওয়ে চারপাশে তো বরফ ভর্তি দেখতে পাচ্ছি,
তবে আজকে এখানে ওয়েদার ক্লাউডি, সেই জন্য বাইরে টেম্পারেচার এখন -1 মতো। ফ্লাইটে সিট বেল্ট সাইন অফ হয়ে গেছে, এবার আমাদের ফ্লাইট থেকে নামার পালা। তো জিনিসপত্র সব এখন গুছিয়ে নেওয়া হচ্ছে, এই যে বড় বড় সব জ্যাকেট বের করে রাখা হচ্ছে, পরে আমরা এবার বাইরে বেরোবো। এই হচ্ছে ফ্লাইট যেটা আমাদের স্ভালবার্ড নিয়ে এলো। এখনও অনেকেই নামছেন প্লেন থেকে। বাইরে হালকা হালকা ঠান্ডা রয়েছে। সৈকত আর দেবরাজদা এগিয়ে গেছে, আর আমি ভাবলাম প্লেনটাকে একটু ক্যামেরা বন্দি করে নিই, যাতে বারবার এই সুন্দর মুহূর্তগুলোকে রিভিজিট করতে পারি। নেক্সট এখানে পাসপোর্ট কন্ট্রোলের কি ব্যবস্থা আছে দেখতে হবে, অ্যান্ড দেন ব্যাগেজ কালেকশনের দিকে আমরা যাব। এই দেবরাজদা, সৈকত কোথায় গেল? এখন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকছি। সামনে একটা পাসপোর্ট কন্ট্রোলের কাউন্টার রয়েছে, কিন্তু দেখছি ওটা বন্ধ। তো ভেবেছিলাম আমাদের পাসপোর্টে স্ভালবার্ডের একটা করে স্ট্যাম্প পড়বে, সেটা আর হলো না। আর এই যে এখানে ব্যাগেজ কালেকশনের বেল্টও একটাই, এই বেল্টেই আমাদের ব্যাগেজ আসবে, সেটা নিয়ে আমরা বেরিয়ে যাব। সামনে এই পোলার বিয়ারের স্ট্যাচুটা দেখুন কি সুন্দর লাগছে। এখানে কিন্তু পোলার বিয়ার আছে, এবং মানুষের সংখ্যার থেকে কিন্তু পোলার বিয়ারের সংখ্যা এখানে বেশি, যদিও টাউনের ভিতরের দিকে তারা খুব একটা আসে না। এই মাত্র একটা শাটল গেল, তো তাতে কার সিট ছিল না, সে আর একটা শাটল উইথ কার সিট অ্যারেঞ্জ করে দিয়েছে, যেটা সিটির ভিতর থেকে এখন এয়ারপোর্টের দিকে আসছে। আর বাইরে যেহেতু ঠান্ডা ছিল, আমরা আবার এয়ারপোর্টের ভিতরে এসে একটু ওয়েট করছি। এই যে ম্যাডামকে কার সিটে বসিয়ে দেওয়া হয়েছে, আর আমরা এখন এয়ারপোর্ট থেকে সিটির ভিতরে আমাদের এয়ারবিএনবি দিকে যাচ্ছি। শাটলটা একদম এয়ারবিএনবির সামনেই নিয়ে এসে আমাদের নামিয়েছে, আর চারপাশটা একবার দেখুন, রাস্তাঘাট সব বরফে একদম ঢাকা। এটা হচ্ছে বিল্ডিংটার গ্রাউন্ড ফ্লোর। আমরা যে অ্যাপার্টমেন্টটা এয়ারবিএনবিতে বুক করেছি সেটা ফার্স্ট ফ্লোরে, আর এই প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের নাম্বারের সাথে এখানে শু র্যাকে জায়গা করা আছে। আমাদের যে স্নো বুট সব কিন্তু এই শু র্যাকে রেখে দিয়ে তারপরে আমাদের উপরে যেতে হবে। অ্যাপার্টমেন্টটাতে এলিভেটর নেই, তো আমাদের সব লাগেজ এই সিঁড়ি দিয়ে তুলে নিয়ে যেতে হবে ফার্স্ট ফ্লোরে। ম্যাডাম এখানে অনেকটা খোলামেলা জায়গা পেয়েছে, তাই নিজে নিজেই হেঁটে হেঁটে এখন যাচ্ছে। চলো 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 চলো, ঘরে ঢুকতে হবে। চলুন তো এবার আমাদের এয়ারবিএনবিটা আপনাদের একটু দেখাই। এই যে দরজা থেকে ঢুকেই ডান দিকে একটা বড় কাবার্ড উইথ আয়না রয়েছে, আর এখানে সব জ্যাকেট ফ্যাকেট ঝোলানোর জন্য হুক দেওয়া আছে। বাঁ দিকে হচ্ছে ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, এবং ভিতরে নেসেসারি জিনিসপত্র সব কিছুই দেওয়া আছে। একটা ওয়াশিং মেশিনও রয়েছে, যেটা আমাদের সত্যি খুব কাজে লাগবে। চলো চলো, ভেরি গুড। এখানে পাশাপাশি দুটো বেডরুম রয়েছে। বাঁ দিকে রুমটা হচ্ছে ডাবল বেডরুম, ভিতরে একটা মাঝারি সাইজের বেড, একটা আলমারি, একটা বেড সাইড টেবিল রয়েছে, আর একটা ছোট্ট বেবি বেডও দিয়েছে দেখছি। আর এটা হচ্ছে ডান দিকে সিঙ্গেল বেডরুমটা। এখানে শুধু একটা ছোট বেড আর বেড সাইড ল্যাম্প রয়েছে। একটাই বাজে ব্যাপার হলো যে এখানে কোনো উইন্ডো নেই এই রুমটাতে। আর এই হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া।
বড় বড় দুটো সোফা রয়েছে, উপরে সিলিংয়ে লাইটস দিয়ে ডেকোরেট করা রয়েছে। বড় উইন্ডো রয়েছে এখানে, সোফা টেবিল রয়েছে একটা, আর এদিকে ডাইনিং টেবিল আর ওপেন কিচেন। বড় ফ্রিজও রয়েছে একটা, ডিশ ওয়াশার আছে, এটা একটা ভালো কাজের জিনিস। বেসিক কিচেন ইউটেন্সিলসও দিয়ে দেওয়া আছে এখানে। মোটামুটি 6 দিন এখন এটাই আমাদের ঠিকানা। আর এই বেসিক জিনিসপত্র কিছু মানে গ্রসারিজ সৈকত আর দেবরাজদা বাজারে গিয়ে কিনে নিয়ে এসেছে। কাল তো সানডে, সব কিছু বন্ধ থাকবে, তো মোটামুটি 2 দিনে যা যা লাগার কথা বেসিক কিছু নিয়ে আসা হয়েছে। যদি পরে আরও কিছু লাগে তো মানডেতে আবার নিয়ে আসা হবে। বলেছিলাম না এখানে জিনিসপত্রের দাম একটু বেশি। এই দেখুন, এই কয়েকটা গ্রসারি আইটেমসে আমাদের বিল হয়েছে 887 নরওয়েজিয়ান ক্রোনা, মানে ইউরোতে কনভার্ট করলে ওই 75 কি 80 ইউরো মতো হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন। আপনাদের সাথে আবার পরে সোয়ালভার্ডে পোলার নাইট আমাদের কেমন কাটছে সেই ভিডিওতে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই।